চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশন মোহাম্মদ ওয়ালিউর রহমান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, আপনি একজন আইটি প্রফেশনাল ও মার্শাল আর্ট প্রশিক্ষক। সো মার্শাল আর্টে আশাটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে? অ্যাকচুয়ালি আমি 90-এর দশকে আমরা বেড়ে ওঠা স্কুল লেভেল 94 এসএসসি ব্যাচ আমি। তখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ঢাকায় এসেছি, তেজুয়া কলেজে ভর্তি হয়েছি। তখন সকালবেলা সংসদ ভবনে হাঁটতে যেতাম। ওখানে গিয়ে আমি দুটো ক্লাবের সন্ধান পেয়েছিলাম। একজন ওস্তাদ ছিলেন ওস্তাদ দিলদার হাসান দিলু, আমার টিচার, আর পাশাপাশি জুয়েল ওস্তাদ নামে একজন টিচার ছিলেন, উনি কারাতে করাতেন। কিন্তু দুইটা ক্লাবের মধ্যে আমার কাছে কুমফু ভালো লেগেছিল, সেজন্য আমি তখন কুমফু শিখতে ওস্তাদ দিলদার হাসান দিলুর আন্ডারে আমরা কুমফু শিখতে ওখান থেকে শুরু করি। সেই 95 থেকে এখন অলরেডি 30 বছর যাবৎ আমি এই কুমফুর সাথে ইনভলভ আছি। আমার ওস্তাদের সাথে বিভিন্ন সময়ে আমি ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে একটা ব্ল্যাক বেল্ট অ্যাসোসিয়েশন করা হয়েছিল, ডায়মন্ড মার্শাল আর্ট আমার ক্লাবের নাম। সেই ব্ল্যাক বেল্ট অ্যাসোসিয়েশনের আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। পরবর্তীতে ওস্তাদ দিলদার হাসান দিলু উশু ফেডারেশনের উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন, ফাউন্ডার সাধারণ সম্পাদক, এবং পরবর্তীতে বাংলাদেশের সাবাতে নামক একটি খেলা নিয়ে এসেছেন, সেটার সাথেও আমি তার সাথে কাজ করেছি। ভবিনাম অ্যাসোসিয়েশন নামে একটি মার্শাল আর্ট নিয়ে এসেছিলেন, সেটার সাথেও কাজ করেছি। সর্বোপরি আমি সবসময় কুমফু যেহেতু দিয়ে শুরু করেছিলাম, কুমফুটা কি আমার ভালো লাগতো। কুমফু অ্যাকচুয়ালি চাইনিজ মার্শাল আর্ট। চাইনিজ মার্শাল আর্ট আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী খুবই পপুলারিটি মার্শাল আর্ট, এবং চায়নার যে কালচার, এই মার্শাল আর্ট কালচারটা তারা সারা বিশ্বব্যাপী তাদের খুব প্রাউডলি তারা প্রচারণা সরকারিভাবে করে থাকে। এই ট্র্যাডিশনাল যে মার্শাল আর্ট, চাইনিজ মার্শাল আর্ট, সেটাকে কুমফু বলা হয়। এবং পরবর্তীতে আপডেট করে এই কুমফু, চায়নাতে আপনারা জানেন যে অনেকগুলো প্রদেশ আছে, প্রতিটা প্রদেশে মার্শাল আর্টের ভিন্নতা আছে, বিভিন্ন স্টাইলের ভিন্নতা আছে। তো চাইনিজ সরকার তাদের এই মার্শাল আর্টকে একটি ইউনিক একটি মার্শাল আর্ট ফ্রেমে আনার জন্য পরবর্তীতে একটি স্পোর্টস মার্শাল আর্ট করে, যেটা আমরা জানি সবাই উশু। চাইনিজ ভাষায় উশু শব্দের অর্থ অ্যাকচুয়ালি মার্শাল আর্ট। অর্থ মার্শাল, আর্ট অর্থ মার্শাল আর্ট, যেটা আমরা মিলিটারি আর্ট বা মার্শাল আর্ট বলে থাকি। তো এই মার্শাল আর্টটা অ্যাকচুয়ালি আমাদের আগ্রহের বিষয় ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন সিনেমার মধ্যে যে আমরা দেখেছিলাম ব্রুসলি মার্শাল আর্টগুলো, আমাদের দেশে বিভিন্ন সিনেমার মধ্যে যে মার্শাল আর্টগুলো ফাইট হতো, আমাদের খুবই একটি আকর্ষণীয় বিষয় ছিল যে আমরা মার্শাল আর্ট শিখবো। এভাবেই আসলে মার্শাল আর্টে আসা, কিন্তু পরবর্তীতে 30 বছর হয়ে গেল এই মার্শাল আর্টের সাথে সময় দিতে দিতে। বর্তমানে আমি এই মার্শাল আর্টের সাথে আছি এবং নিজের ক্লাব আছে, পাশাপাশি ফেডারেশনের সাথে ইনভলভ আছি। আচ্ছা, কুংফু বা মার্শাল আর্ট আসলে শেখা উচিত কেন, এবং আসলে কাদের জন্য এটা খুব বেশি জরুরি? প্রথমত হলো, আপনারা জানেন যে মার্শাল আর্টটা কেন আবিষ্কার হয়েছিল। মার্শাল আর্টটা আবিষ্কার হয়েছিল শত শত বছর আগে। যখন আবিষ্কার হয়েছিল তখন বৌদ্ধ যে ধর্ম ভিক্ষু যারা আমরা বলি, তারা তাদের ধর্ম প্রচারণার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। তখন আসলে এত মানে আত্মরক্ষার জন্য এত অস্ত্র ছিল না, তখন সেলফ ডিফেন্সের জন্য তারা এই মার্শাল আর্টটা আবিষ্কার করে, এবং খালি হাতে আত্মরক্ষার জন্য এই মার্শাল আর্টটি খুবই উপকারী একটি বিষয়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা নিজেদের সেফটির জন্য আমাদের সবাইকে সেলফ ডিফেন্স শেখা উচিত। সেটা স্টুডেন্ট থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য শেখা উচিত। পাশাপাশি এটা একটি স্বাস্থ্য রক্ষার জন্য খুবই উপকারী একটি বিষয়। আপনারা জানেন যে আমাদের দেশে যখন করোনা শুরু হয়েছিল, তখন সবাইকে কিন্তু বলতো যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করার জন্য। তো সবচেয়েতে উপকারী স্বাস্থ্যের জন্য এবং স্বাস্থ্য সুরক্ষা প্লাস সেলফ ডিফেন্সের জন্য সবাইকে মার্শাল আর্ট শেখা উচিত। আচ্ছা, এবার একটু জানতে চাই কুমফুর বিশেষত্বটা আসলে কি? কুমফুর বিশেষত্বটা, এটা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে পৃথিবীব্যাপী অনেক ধরনের মার্শাল আর্ট আছে। আমরা জানি যে কারাতে, তাইকোয়ান্দো, জিজুৎসু, এরকম অনেক মার্শাল আর্ট আছে। অ্যাকচুয়ালি এই মার্শাল আর্টগুলো, মার্শাল আর্ট সবগুলোকে মার্শাল আর্ট বলা হয়, বাট ভিন্নতা অনুযায়ী বিভিন্ন দেশে যখন মার্শাল আর্টগুলো তাদের স্টাইল, বিভিন্ন রুলসগুলো ভিন্নতা হয়, এবং দেশের ভিন্নতার কারণে মার্শাল আর্টের বিভিন্ন নামে নামকরণ করা হয়। তার মধ্যে
আমরা জানি জাপানিজ মার্শাল আর্টকে কারাতে বলা হয়, এবং আমরা যেটা বাংলাদেশে অনেক পপুলার এই মুহূর্তে তাইকোয়ান্দো হলো কোরিয়ান মার্শাল আর্ট। বাট আদি মার্শাল আর্ট বলতে আমরা যেটা বুঝি চাইনিজ মার্শাল আর্ট। এই চাইনিজ মার্শাল আর্টের শুরুটাই হলো কুমফু। তো সেই জন্য আমাদের যে যে জিনিসটা প্রথম থেকে শুরু হয় বেসিক, এটার বিশেষত্ব অবশ্যই বেশি। এবং কুমফু হলো একটি ফুল কন্টাক্ট মার্শাল আর্ট, এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের নান্দনিক অনেক ফর্ম আছে যেগুলো মানুষকে খুবই আকর্ষণীয় করে তোলে। যেমনিভাবে আমিও বাংলাদেশে অনেক মার্শাল আর্ট থাকার পরেও কুমফুর প্রতি আকর্ষিত হয়েছিলাম। এটাই হলো কুমফুর বিশেষত্ব। আচ্ছা, স্কুলে জনপ্রিয়তা বৃদ্ধিতে কি কি কাজ করছেন? অ্যাকচুয়ালি আমরা যখন করোনা বাংলাদেশে শুরু হয় তখন আমাদের বাচ্চারা কিন্তু ঘরে বসে অনলাইন ডিভাইসের মাধ্যমে পড়ালেখা করছিল। তো ঘরে থাকতে থাকতে তাদের মধ্যে একটি জড়তা চলে এসেছিল। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমাদের, বিশেষ করে আমার নিজের বাচ্চারাও দেখতাম অনলাইনে ক্লাস করে, তারা বাইরে বের হইতে পারে না। তখন মনে হয়েছিল যে আমাদের বাচ্চাদেরকে মার্শাল আর্টের ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। তখন আমি বিভিন্ন স্কুলে এই বিভিন্ন ধরনের ফ্রি ওয়ার্কশপ করে করে বাচ্চাদেরকে এই মার্শাল আর্টের ব্যাপারে উৎসাহ তৈরি করেছিলাম। বর্তমানে 2018 থেকে আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছি, যেটি বাংলাদেশের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে অন্যতম একটি ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। এই স্কুলে 2018-এ আমি গুলশান ব্রাঞ্চে প্রথম মার্শাল আর্ট শুরু করি। পরবর্তীতে উত্তরা ব্রাঞ্চেও মার্শাল আর্ট হচ্ছে। আমাদের বিআইটি স্কুলে টোটালি 5টি ব্রাঞ্চে এই মুহূর্তে মার্শাল আর্টকে তারা তাদের একটি ইভেন্ট হিসেবে নিয়েছে, এবং সেখানে আমাদের প্রায় 500 স্টুডেন্ট আছে যারা বিভিন্ন সময় মার্শাল আর্ট শিখেছে, এবং রানিংও আমাদের প্রায় 200-র মতো স্টুডেন্ট আছে যারা মার্শাল আর্ট শিখছে। পাশাপাশি একটি বাংলা মিডিয়াম স্কুলে আমি মার্শাল আর্ট শিখেছি, মিরপুর মডেল একাডেমি স্কুলে। সেখানেও আমার প্রায় 4 শতাধিক স্টুডেন্ট আছে। তো আরও কিছু কিছু স্কুলে আমি বিভিন্ন সময় ফ্রি ওয়ার্কশপ করিয়েছি। তো আমরা দেখলাম যে আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে ইনভলভ রাখার যে সরকার নিয়ম কানুন করেছে, তো এই আমাদের মার্শাল আর্ট যদি তারা শিখে তাহলে তারা তাদের শারীরিক সুস্থতা, পাশাপাশি তাদের মধ্যে একটি মানসিক যে একটা শক্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, এবং শারীরিক সুস্থ থাকার জন্য এই মার্শাল আর্টই তাদের জন্য খুবই উপকারী। এবং অল্প জায়গার মধ্যে ইনডোরেও মার্শাল আর্ট করতে পারে। ফুটবল ক্রিকেট খেলার জন্য অনেক বড় মাঠ দরকার, তো আসলে এই মার্শাল আর্ট শেখার জন্য এত জায়গা দরকার নাই। অল্প জায়গার মধ্যে বাচ্চারা অনেক ভালো এক্সারসাইজ করতে পারে। পাশাপাশি এই মার্শাল আর্ট শিখে তারা বিভিন্ন ধরনের প্রফেশনাল ফেডারেশনের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের পদক আনতে পারে। আচ্ছা, আপনি এখন বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেই কেন? এটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক একটি প্রশ্ন। বাংলাদেশে এই অনেক ফেডারেশন আছে, আপনি জানেন, কারাতে আছে, তাইকোয়ান্দো আছে, বা আরও অনেক ফেডারেশন আছে যেগুলোর সরকারি অনুমোদন আছে। বাট কুংফু একটি জনপ্রিয় মার্শাল আর্ট হওয়ার পরেও বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে কুংফুর কোনো আলাদা কোনো অ্যাসোসিয়েশন বা ফেডারেশন নেই। তো আমি যেহেতু দীর্ঘ 30 বছর যাবত এই কুংফুর সাথে ইনভলভ আছি, যে যেটা করে তার প্রতি তার একটা আলাদা আকর্ষণ বা তার প্রতি একটা টান থাকে। তো আমার কাছে মনে হয়েছিল যে কুংফু কেন পিছিয়ে আছে। তখন বাংলাদেশ, যেহেতু চাইনিজ মার্শাল আর্টে বাংলাদেশে একটি ফেডারেশন আছে, উশু ফেডারেশন, আপনারা সবাই জানেন। তো যেহেতু কুংফু ও চাইনিজ মার্শাল আর্টের একটি ইভেন্ট, উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক আমাকে ডেকেছিলেন, এবং যেহেতু আমি কুংফু নিয়ে দীর্ঘদিন কাজ করি, আরেকটু বলতে হয় এখানে, বাংলাদেশে মার্শাল আর্টের একটি প্যারেন্টস অর্গানাইজেশন আছে, যেটার থেকে সমস্ত ফেডারেশনগুলো, অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়েছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, তো মার্শাল আর্ট কনফেডারেশনের সাথে বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশন একটি আছে, সেখানেও আমি সাধারণ সম্পাদক হিসেবে 2017 সাল থেকে কাজ করেছিলাম। পরবর্তীতে যেহেতু চাইনিজ মার্শাল আর্টের ফেডারেশন হলো উশু ফেডারেশন, উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক আমাকে ডেকেছিল যে আপনি এর আগে এই উশু নিয়ে কুংফু অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করেছেন, আমাদের সাথে আপনাকে আমরা দায়িত্ব দিতে চাই এই ব্যাপারে। তখন আমি তার সাথে কাজ করেছিলাম। 2023 সালে আমাকে ডেকেছিল এপ্রিল মাসে ওখানে গিয়ে আমি কাজ করার পরে সমস্ত বাংলাদেশে যে কুংফু ক্লাবগুলো আছে তাদের মনে অনেক দুঃখ যে জাতীয় পর্যায়ে আমরা খেলতে পারি না। তারা বিভিন্ন কারাতে বা অন্যান্য যে খেলা আছে সেই ইভেন্টে গিয়ে তারা স্পোর্টসের সাথে খেলতে হয় তাদেরকে। তো আমি সমস্ত ক্লাবের সাথে কথা বলে ওখানে প্রধান সমন্বয়কারী হিসেবে সারা বাংলাদেশের কুংফু ক্লাবগুলোকে অর্গানাইজ করে একটি সিলেবাসের মধ্যে নিয়ে আসার জন্য তাদেরকে কোচেস ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছিলাম। পরবর্তীতে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের আহ্বানে একটি প্রোগ্রাম হয়েছিল, যেটা প্রতি বছরই চাইনিজ মার্শাল আর্টের একটি প্রোগ্রাম হয়, যেটা হলো উশু কুংফু ডে। আপনি জানেন বিভিন্ন খেলার একটি ডে হয়।
তো সেই উশু কুম্ফু ডেতে আর্মি স্টেডিয়ামে প্রোগ্রামটা হয়েছিল। সেখানে আমি আমার ক্লাবের যেহেতু অনেক স্টুডেন্ট আছে, প্রায় 400-500 আমার স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্টকে নিয়ে এবং বাংলাদেশের যত কুম্ফু ক্লাবগুলো আছে প্রথম ওরা অর্গানাইজ হয়ে সেখানে একটি প্রোগ্রাম করেছিল এবং বাংলাদেশের 70টা দেশের মধ্যে বাংলাদেশ তখন প্রথম হয়েছিল এবং একটি অ্যাওয়ার্ড পেয়েছিল উশু ফেডারেশনে, সেই অ্যাওয়ার্ডটি আছে এবং তারা সেই অ্যাওয়ার্ডটি নিয়ে অনেক গর্ববোধ করে। এই প্রোগ্রামটা করার পরে তারা দেখেছিল যে হ্যাঁ, ওয়ালিউর রহমান তো ভালো অর্গানাইজ করেছে। পরবর্তীতে আমরা ইনডোর স্টেডিয়ামে ওই 2023 অক্টোবর মাসে এই প্রোগ্রামটা ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম। জুলাই মাসে আমরা অক্টোবর মাসে গিয়ে আমরা আরেকটি প্রোগ্রাম করি, কনফেডারেশন কাপ কুম্ফু। সেখানে চাইনিজ রাষ্ট্রদূত এসেছিলেন, উশুর এটি প্রোগ্রাম ছিল, পাশাপাশি একই সাথে আমরা কুম্ফুরও প্রোগ্রাম করেছিলাম। সারা বাংলাদেশে কুম্ফুর একটি জনপ্রিয় ইভেন্ট হয়েছিল, সেটা সবাই খুবই উৎসাহ উদ্দীপনায় সেখানে জয়েন করেছিল। সবাই আশাবাদী ছিল যে আরও বড় কিছু হবে, বাট যেদিন প্রোগ্রামটা হয়েছিল সেই দিনই আমার কাছে একটি মেসেজ আসে যে আমাকে আর সাধারণ সম্পাদক রাখা হবে না। এখন আমি জানি না আমি এত সাকসেসফুল প্রোগ্রাম করার পরেও আর আমাকে যে সাধারণ সম্পাদক বানানো হয়েছিল সমস্ত ক্লাবগুলোকে আমি সমন্বয় করার পরে সেই ক্লাবগুলোর কণ্ঠ ভোটে একটি প্রোগ্রাম, সেখানে প্রায় 200-র মতো কোচ এবং খেলোয়াড় ছিল, কণ্ঠ ভোটে আমাকে সাধারণ সম্পাদক বানানো হয়েছিল। বাট কোনো কিছু না বলে ফেডারেশন কাপের যে প্রোগ্রাম হয়েছিল ওখানে সাধারণ সম্পাদক হিসেবে সবার যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেখানে আমার সাইন দেওয়া আছে অ্যাজ এ সাধারণ সম্পাদক হিসেবে। বাট কোনো কিছু না বলেই ওখান থেকে আমাকে বহিষ্কারও করা হয় নাই, বলছে যে কমিটি আসলে হয় নাই, আমরা নতুন কমিটি করব। পরবর্তীতে দলীয়করণ হয়েছিল সেখানে একটা, আমাদের দেশে এটা খুবই দুঃখজনক যে যখন যে সরকার আসে সেখানে একটা দলীয়করণ হয়। তো ওখানে আমি যেহেতু একজন জাস্ট টিচার, কোনো দলীয় আমার অবস্থান ছিল না। সংগঠনটা যেহেতু দাঁড়িয়ে গিয়েছে তখন আওয়ামী লীগের একজন সভাপতি বানানো হয়েছিল একজনকে, আর একজনকে সাধারণ সম্পাদক বানানো হয়েছিল এবং আমাকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছিল। আমি মনে করি এখানে একটি দলীয়করণ হয়েছে এবং আমাকে বাদ দেওয়া হয়েছে। বাট আমাকে সাধারণ সম্পাদক থেকে নামিয়ে 13 নম্বর একটি পদ দেওয়া হয়েছিল, যেহেতু আমি একজন আইটি প্রফেশনাল। আমাকে যা সান্ত্বনাও হতে পারে যে আমাকে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আমি বলেছি সংগঠনটা দাঁড় করিয়েছি আমি কেন 13 নম্বর পদে বা বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক হব। আমি বলছি আমার ক্লাবের যেহেতু নিবন্ধন আছে আমি একজন ক্লাব মেম্বার হিসেবেই থাকবো, আমি কোনো পদ নিব না। এভাবে আমি পরবর্তীতে ওখান থেকে চলে আসি, আর ওখানে যাওয়া হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মার্শাল আর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক